আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা আছি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস, লেকচার 6, প্রকৃতি ও প্রত্যয়। দেখুন, প্রকৃতি ও প্রত্যয় বিষয়টা এরকম যে আমরা শতকরা কি বলবো 95% ছেলে মেয়ে, অর্থাৎ আমার এই দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে, প্রায় এক যুগের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে যদি বলি, প্রকৃতি প্রত্যয় আসলেই ছেলে মেয়ে বলতে চাই কি স্যার এটা থাক, এটা দরকার নেই, এটা পড়তে হবে না, বা এরকম কিছু না কিছু একটা বলতে চাই প্রত্যেকেই। তাহলে এটা কেন যে স্যার এটা কঠিন? আজকে আমরা দেখবো সবচেয়ে কঠিন ব্যাকরণের এই অংশটাকে সবচেয়ে সহজ কি করে করা যায়, এই বিষয়টা আজকে আমরা একটু খেয়াল করবো। চলুন তাহলে, প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি মানে কি? প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে মূল। কার মূলকে প্রকৃতি বলে? শব্দের মূলকেও প্রকৃতি বলে, ক্রিয়ার মূলকেও প্রকৃতি বলে। এটা মনে রাখতে হবে, মূলকে প্রকৃতি বলে। শব্দের মূলকে বলে প্রকৃতি, ক্রিয়ার মূলকে বলে প্রকৃতি। শব্দের মূলকে বলে প্রকৃতি, ক্রিয়ার মূলকেও বলে প্রকৃতি। শেষ। শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। অর্থাৎ মূল মানে আমরা গত ক্লাসে পড়েছিলাম মৌলিক শব্দ। মৌলিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক শব্দটা আসছে মূল যুগ ইক বা স্নিক সমান সমান মৌলিক। তাহলে এখানে আপনাকে খেয়াল করতে হবে, অর্থাৎ একটা শব্দের যতটুকু অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। কর্তব্য শব্দের মূল ধাতু হচ্ছে ক্রি, এটাকে আর কোনো ছোট অংশে ভাগ করা যায় না। যেহেতু আর কোনো ছোট অংশে ভাগ করা যায় না, তাই এটাকে বলে হচ্ছে প্রকৃতি। তাই এটাকে কি বলে? প্রকৃতি বলে। আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। তাহলে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা কি? অর্থাৎ প্রকৃতি মানে হচ্ছে মূল, অর্থাৎ যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, তাকে বলে প্রকৃতি। আপনার 4টা শব্দ আপনাকে এখানে মাথায় ঢোকাতে হবে। পরীক্ষা আসবে প্রকৃতি কাকে বলে, বা নিচের কোনটি প্রকৃতির সংজ্ঞা। প্রত্যয় কাকে বলে, নিচের কোনটি প্রত্যয়ের সংজ্ঞা। প্রকৃতি কত প্রকার, প্রত্যয় কত প্রকার, এই বিষয়গুলো আপনার পরীক্ষায় আসবে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার। প্রকৃতি 2 প্রকার। কোনো কিছুর মূল যদি থাকে তাহলে সেটা 2 প্রকার। একটা নাম হচ্ছে নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। দেখুন, ক্রিয়ার মূলকে বলে হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর শব্দের মূলকে বলে হচ্ছে নাম প্রকৃতি। শব্দের মূলকে বলে হচ্ছে নাম প্রকৃতি, আর ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। শব্দের মূলকে বলে হচ্ছে প্রকৃতি, ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, আর নামের মূলকে বলে নাম প্রকৃতি। সহজ কথা, আপনি যে শব্দের মূল বের করবেন সেটা যদি ক্রিয়াপদ থাকে তাহলে তার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, আর যদি নামপদ থাকে তাহলে নামপদের মূলকে বলে নাম প্রকৃতি। শেষ। প্রকৃতি মূল, এটা 2 প্রকার। এরপর আমরা যাব প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সাথে যুক্ত হয়ে যে শব্দাংশ তৈরি হয় তাকে প্রত্যয় বলে। প্রকৃতির সাথে অতিরিক্ত যুক্ত হয়। নাম প্রকৃতি, প্রকৃতি 2 প্রকার। একটা হচ্ছে নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়ে যে শব্দাংশ নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। নতুন যে শব্দাংশ তৈরি করে তাকে কি বলে? প্রত্যয় বলে। নতুন যে শব্দাংশ তৈরি করে তাকে আমরা কি বলি? প্রত্যয় বলি। তাহলে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, নাম প্রকৃতি কি? নামপদের মূলকে বলি নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে বলি ক্রিয়া প্রকৃতি। শেষ। তাহলে প্রত্যয় মানে অতিরিক্ত অংশ, এটার সাথে অতিরিক্ত যা যুক্ত হবে আর এটার সাথে অতিরিক্ত যা যুক্ত হবে তাকে বলি প্রত্যয়। প্রত্যয় 2 প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় মানে কি? ক্রিয়া প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হবে তার নাম হচ্ছে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হবে তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি এখানে কি করতে চাচ্ছেন। যা করতে চাচ্ছেন তা এখানে বোঝাতে হবে। কৃত প্রত্যয় এবং হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, এখানে 2টা শব্দ বোঝাতে হবে। কৃত প্রত্যয় মানে কি, তদ্ধিত প্রত্যয় মানে কি। প্রকৃতি মানে হচ্ছে মূল। নামপদের মূলকে আমরা কি বলি? নাম প্রকৃতি। ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি বলি। ক্রিয়াযোগতব্য সমান সমান হলো কর্তব্য। ক্রিয়াযোগতব্য সমান সমান কি হলো? কর্তব্য। ক্রিয়াযোগতব্য। শিশু যোগ স্ন সমান সমান কি হবে? শৈশব।
শিশু যোগ স্ন সমান সমান কি হবে? শৈশব। এখানে একটু দেখুন তো কোনটা ক্রিয়াপদ আর কোনটা নামপদ, এটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে এখানে ক্রিয়াপদ কোনটা এবং নামপদ কোনটা। এই শব্দটা একটু খুঁজে বের করেন, তাহলে আপনি ধরতে পারবেন কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়। এতক্ষণ আমরা যা পড়েছি তার উপর ভিত্তি করে আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু খুঁজে বের করেন প্রকৃতি কোনটা প্রত্যয় কোনটা, কোন প্রকৃতি কোনটা কোন প্রত্যয় কোনটা। 4টা বিষয় আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কোনটা প্রকৃতি এবং কোন প্রকৃতি, কোনটা প্রত্যয় এবং কোন প্রত্যয়। দেখুন কতটুকু পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কতটুকু বুঝতে পেরেছেন? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি কর্তব্য এটা কি? এটা একটা ক্রিয়াপদ, মানে যা করা উচিত তাই এটা একটা ক্রিয়াপদ। কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি, এটা হচ্ছে প্রকৃতি। শৈশব শিশুকাল এটা হচ্ছে একটা নামপদ, শৈশব শিশুকাল এটা হচ্ছে একটা নামপদ। শৈশবের মূল ধাতু কি? শিশু। শৈশবের মূল ধাতু শিশু, তাহলে এই দুটো হচ্ছে প্রকৃতি। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি আর ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রি মানে কাজ করা, এটার সাথে যদি আমরা তব্য যোগ করি তাহলে হবে কর্তব্য। আবার যদি আমরা ক্রিয়ার সাথে আমরা নক যোগ করি তাহলে কি হবে? কারক। ক্রি যোগ নক সমান সমান কি হবে? কারক হবে। তাহলে দেখুন আমি একটা মানুষ, আমি এই মুহূর্তে পাঞ্জাবি পরে আছি। যখন আমি পুকুরে মাছ ধরি তখন তো পাঞ্জাবি পরে মাছ ধরি না, তখন আমাকে গেঞ্জি পরে বা ভিন্ন ড্রেস পরে মাছ ধরতে হয়। বেসিক মানে আমি মৌলিক, আমার সাথে অন্য একটা ড্রেসে যাচ্ছি। যখন আমি কলেজে ক্লাস নেই তখন তো আমি পাঞ্জাবি পরে ক্লাস নেই না, তখন আমাকে ফর্মাল ড্রেসে যেতে হয়। এখন দেখুন তাহলে আমাকে কখন ফর্মাল হতে হয়, কখনো পাঞ্জাবি পরতে হয়, কখনো সেন্টু গেঞ্জি পরতে হয়, কখনো আবার হচ্ছে খালি গায়ে থাকতে হয়। মানুষ একটাই, কিন্তু আমার সাথে কখন কোন পরিস্থিতিতে কোন ড্রেসকে আমাকে ম্যানেজ করতে হবে সেটা আমি খুব ভালো করে বুঝি। এখানে হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমি যেমন মানুষটা মূল, এখানেও ক্রিয়াটা মূল। ক্রিয়ার সাথে নক যোগ করলে কি হয়? কারক হয়। ক্রিয়ার সাথে তব্য যোগ করলে কি হয়? কর্তব্য হয়। তাহলে তব্য এটা অতিরিক্ত যুক্ত হয়েছে, শিশু তো শিশুই, এর সাথে অতিরিক্ত আপনি কি যোগ করেছেন? স্ন। তাহলে এটা হচ্ছে অতিরিক্ত, এটা হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্ত অংশকে বলে প্রত্যয়। প্রত্যয় মানে কি? অতিরিক্ত অংশ। আর প্রকৃতি মানে হচ্ছে মূল। একটা হচ্ছে অতিরিক্ত অংশ আর একটা হচ্ছে মূল। একটা হচ্ছে অতিরিক্ত অংশ, একটার নাম হচ্ছে মূল। একটা অতিরিক্ত অংশ আর একটা হচ্ছে কি? মূল। ক্রিযুক্তব্য সমান সমান কি হলো? কর্তব্য। শিশু যোগ স্ন সমান সমান হলো শৈশব। তাহলে এই দুইটা হচ্ছে প্রত্যয়। তাহলে কোনটা কোন প্রত্যয়? কোনটা কৃত আর কোনটা তদ্ধিত? ক্রি মানে ক্রিয়াপদের মূল। ক্রিয়াপদের মূল বোঝাতে সবসময় ধাতু চিহ্ন দিতে হয়। এটাকে অনেকে ভাবেন যে রুট চিহ্ন, না, এটা রুট চিহ্ন না, এটাকে বলে ধাতু চিহ্ন। কেন ধাতু চিহ্ন বলে? ক্রিয়াপদের মূল বোঝাতে সবসময় এই চিহ্নটি ব্যবহৃত হয়। উচ্চারণে কিন্তু এটা বলতে হয় না যে রুট বা ধাতু যোগ ক্রি যোগ তব্য, এরকম না। ধাতু চিহ্নের উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখুন ক্রি যোগ তব্য সমান সমান কি হলো? কর্তব্য। শিশু যোগ স্ন সমান সমান শৈশব। তাহলে এখানে অতিরিক্ত কি যোগ করলাম? স্ন যোগ করলাম, তাহলে কি হলো? শৈশব। ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য। তাহলে এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এইটা ক্রি মানে ক্রিয়াপদের মূল, এর সাথে যুক্ত হলে তার নাম হচ্ছে কৃত প্রত্যয়। শিশু এটা হচ্ছে নামপদের মূল, এটার সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে কি? স্ন। এই অতিরিক্ত যুক্ত হয়েছে স্ন, এটাকে বলে হচ্ছে শৈশব। এই শৈশবটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। শিশু যোগ স্ন সমান সমান কি হলো? শৈশব। এই শৈশবটা হচ্ছে কি? তদ্ধিত প্রত্যয়। শিশু যোগ স্ন সমান সমান শৈশব। তাহলে দেখুন ক্রিয়াপদের মূলের সাথে অতিরিক্ত যা কিছু যুক্ত হয় তাকে বলে কৃত। নামপদের মূলের সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম? উপসর্গ শব্দের প্রথমে বসে আর প্রকৃতি ও প্রত্যয় শব্দের শেষে বসে। আর কোনো কিছু জানা দরকার নেই। তাহলে প্রত্যয় শেষে বসে, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে যে নিচের কোনটি শব্দের শেষে বসে? প্রত্যয়। আবার কোনটি প্রথমে বসে? উপসর্গ। উপসর্গ শব্দের শুরুতে বসে আর প্রত্যয় শব্দের শেষে বসে। তাহলে দেখুন আমরা 4টা বিষয় পড়লাম। প্রকৃতি মানে মূল, এই দুটো হচ্ছে মূল। ক্রিয়ার মূলকে ক্রিয়া প্রকৃতি, নামের মূলকে নাম প্রকৃতি। অতিরিক্ত অংশ হচ্ছে প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে আসলে কৃত প্রত্যয়, নাম প্রকৃতির সাথে আসলে তদ্ধিত প্রত্যয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। কৃদন্ত পদটা কি? কৃত প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। যেমন পড়ুয়া, নাচনে কৃদন্ত, কৃত প্রত্যয় সাধিত। কৃত প্রত্যয় সাধিত মানে কি? ক্রিয়াপদের সাথে অতিরিক্ত যা যুক্ত হয়। তাহলে কাজ করা বোঝাবে এরকম যদি হয় তবে তাকে বলে কৃত প্রত্যয়। কাজ করা বোঝালে এরকম যদি হয় তবে তাকে কি বলে? কৃত প্রত্যয় বলে। নাচুনে পড়ুয়া, এটা মাঝে মাঝে আসে যে কৃদন্ত পদ কি?
যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়। এখন আসুন কৃত প্রত্যয়। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। ক্রিয়ার মূলকে আমরা কি বলি? ধাতু বলি। ধাতু অর্থাৎ যার আগে এই চিহ্ন দেওয়া থাকে সেটাই ধাতু। ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ। যেমন আমি একটা শব্দ লিখলাম পড়, এটা হচ্ছে কি? ধাতু। এর সাথে যোগ করলাম এ সমান সমান কি হলো? পড়ে, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আবার যদি বলি ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে, ক্রিয়াপদ থেকে মাইনাস করলাম কি বিভক্তিটা, তাহলে যা থাকে তাহলে তার নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। এটা কিন্তু এতক্ষণ আমি বুঝিয়েছি। এই বইয়ের ভাষাটা পড়লে আপনি বিপাকে পড়বেন। এখন ধরেন আপনি সন্ধি পড়েছেন, সমাস পড়েছেন, কারক পড়েছেন, উপসর্গ পড়েছেন, প্রত্যয় পড়েছেন, যা পড়েছেন তাতে সমস্যা নেই। কিন্তু যখন প্রত্যয় আসবেন তখন দেখবেন বোর্ড বই পড়তে গেলে মাথা ঘুরাই। কেন মাথা ঘুরাই? এটা একটু বুঝতে হবে। যে বোর্ড বই আমার মাথায় ঢুকে না, সহজ কথা, বোর্ড বই মাথায় ঢুকে না। এখন আসুন কৃত প্রত্যয়। যেমন কি আছে? চল যে কন, চলন শব্দটা হচ্ছে কি? চলন। এর প্রকৃতি হচ্ছে চল। এরপরে কি আছে? অন। অন হচ্ছে প্রত্যয়। চল যে কন সমান সমান চলন। ক্রিয়াপদের সাথে অতিরিক্ত যা যুক্ত হবে তার নাম কৃত প্রত্যয়। শেষ। এটা হচ্ছে কি? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে কি? বাংলা কৃত প্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়। চাকরি পরীক্ষার শতকরা 75% প্রশ্ন আসে সংস্কৃত থেকে, 75। 20% প্রশ্ন আসে বাংলা থেকে, আর 5টা আছে 20%, আর 5% প্রশ্ন আসে হচ্ছে বিদেশি থেকে, সেটা পরে আসবো। কিন্তু কৃত প্রত্যয় কোনো বিদেশি নাই। কৃত প্রত্যয় দুই প্রকার। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংস্কৃত কৃত। আমরা প্রথমে সংস্কৃত কৃত পড়ে আসবো। এটা কি? বাংলা কৃত। বাংলা কৃত এখন পড়বো না, আমরা প্রথমে যাবো সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় গুলো এখানে যেভাবে লেখা আছে 1 মিনিট পড়ুন, দেখুন আপনার কাছে কি মনে হয়, এই দুইটা নিয়ম বোঝা যাচ্ছে কিনা। অনট প্রত্যয় ট ই থ অন থাকে, ক ই তৈ প্রত্যয় ক ই থ ত থাকে। উদাহরণগুলো দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এবং এই প্রকৃতি ও প্রত্যয় বোঝার আগে আপনি যেহেতু রেকর্ড ক্লাস দেখতেছেন, আপনি এটাকে স্টপ করে 9, 10 বোর্ড বইটা আগে বের করবেন। সংস্কৃত কৃত প্রত্যয়, এটা একটু ভালো করে দেখে আসুন। অনট প্রত্যয়, ট প্রত্যয়, কৈতৈ প্রত্যয়, হ্যাঁ কৈতৈ রসি প্রত্যয়, তব্য অনিয় প্রত্যয়, তা ধা প্রত্যয়, অক প্রত্যয়, নক প্রত্যয়, জ্ঞান প্রত্যয়, দীর্ঘই প্রত্যয়। এই প্রত্যয়গুলো একটু দেখুন। এই ক্লাস এখানে স্টপ করবেন, আপনি বোর্ড বইটা দেখবেন। যদি আপনি ফলপ্রসূ জ্ঞান লাভ করতে চান, যেখান থেকে একটা প্রশ্ন আসলে আমাকে দিতেই হবে, আমি একটা পারতেই হবে, এরকম যদি চিন্তা চেতনা থাকে, তাহলে আপনি একটু বোর্ড বইটা দেখুন। আর বোর্ড বইয়ে যখন যাবেন তখন একবার পড়তে গেলে আপনি বারবার বাধা পাবেন, যে পড়তে মন চাচ্ছে না, এরকম হতে পারে। এরপরেও পড়ুন। এখানে অন্তত এই দুইটা নিয়ম পড়ুন, 1 মিনিট সময় বোঝার চেষ্টা করুন, দেখুন কি বুঝেন আর কি বুঝেন না। এইটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? যে অনট প্রত্যয় ট ই থ অন থেকে স্যার কিছু বুঝি নাই। আমি আমার ক্লাসগুলিতে এরকমই কিছু উত্তর পাই, না স্যার কিছু বুঝি নাই। এটা বোঝার সম্ভাবনা। নয়ন থেকে কি হচ্ছে? নিয়োজক অনট সমান সমান নিয়োজক অন, তা থেকে নিয়োজক অন। বাস্তবে বিষয়টা এরকম ছিল, নিয়োজক অন। নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নিয়োজক অন। সন্ধি, আমরা গত ক্লাসে সন্ধি পড়েছিলাম। যদি কোনো শব্দের ভিতরে অয় থাকে, নয়ন, দেখুন সন্ধিটা আগে করি। এটাকে নয়নের সন্ধি কি? অ আর অন্তঃস্ন দুইটা মিলে কি আছে? অয়কে উঠাই দিলাম। অয়কে উঠাই দিলে দেখেন তো কি থাকে? এক পাশে ন, এক পাশে ন। তাহলে অয়কে উঠাইলে প্রথমে কি দিতে হবে? একার, এরপর অন্নসন, নিয়োজক অন। এটা হচ্ছে সন্ধি। নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নয়ন, নিয়োজক অন। নিয়োজক অন থেকে এখানে হচ্ছে নি, রসই বা দীর্ঘইকার থাকলে একার হয়, এটা হচ্ছে গুণ সূত্রে নিয়োজক অন। নিয়োজক অন থেকে হয়েছে নিয়োজক অনট। এত কিছু কি বোঝার সময় আমার মাথায় আদৌ আছে? এত কিছু আমি কি করে বুঝবো? যে একটা শব্দ বিচ্ছেদ করতে গেলে আগে সন্ধি বের করো, সন্ধি থেকে চেঞ্জ করো, ওই তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এরকম 3টা করে নিয়ম বের করে পড়তে হবে। এটা কি সম্ভব? তাহলে আমি প্রত্যয় কেমনে পড়বো? এত কিছু মুখস্থ করে কি একটা প্রশ্ন কমন পড়া দরকার আছে? জি আছে। এত মুখস্থ করার দরকার নেই। আপনি শুধু আমাদের সাথে থাকুন, দেখুন যেটা কতটা সহজ থেকে সহজতর উপায়ে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। দেখুন
একটু আপনাকে নোট করতে হবে। আমরা প্রথমে যাচ্ছি সংস্কৃত কৃত প্রত্যয়। প্রথমে আমরা যাব হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়। যদি কোনো শব্দের শেষে অন থাকে, সবগুলোতে লেখার দরকার নেই, বিষয়টা এরকম হবে, যদি কোনো শব্দের শেষে অন থাকে, স্বর অ দন্ত ন অন, তাহলে কি প্রত্যয় হবে? অনট প্রত্যয় হবে। ত যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কয়তয় প্রত্যয় হবে। তয় রসইকার তি কোনো শব্দের শেষে থাকলে কয়তয় রসইকার প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে তব্য থাকে অথবা অনীয় থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে তা অথবা ধা থাকে তাহলে ত্রিচ প্রত্যয় হবে, ত্রিচ। যদি কোনো শব্দের শেষে অক থাকে, স্বর অ ক অক, তাহলে কি প্রত্যয় হবে? নক প্রত্যয় হবে। অক থাকলে নক। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই থাকে তাহলে নিন প্রত্যয় হবে, নিন। যদি কোনো শব্দের শেষে অন্তঃস্ন অ থাকে তাহলে অল প্রত্যয় হবে, স্বর অ অল। এই কয়েকটা শব্দ মনে রাখবেন। যদি কোনো শব্দের শেষে অন থাকে অনট, ত থাকলে কয়তয়, তৈ রেশিকার, তি থাকলে কয়তয় রেশিকার, তব্য অথবা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না, তা বা ধা থাকলে ত্রিচ হবে, অক থাকলে নক হবে, দীর্ঘ ই থাকলে নিন হবে, অন্তঃস্ন অ থাকলে অল হবে। এটা একটু মাথায় রাখবেন। তাহলে এখন আমরা একটু যাচ্ছি মূল সূত্রের মধ্যে। নয়ন কি আছে? অন 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 অন, নয়ন অন নয়ন অন, অনের কারণে কি হবে? অনট। এখন আমি যদি লিখি শ্রবণ, শ্রবণ, আর এটা লিখলাম স্মরণ, তাহলে তিনটার মধ্যে কি হলো? অন আছে না? অন, স্মরণ, অন অন অন, অনের কারণে কি হবে? অনট হবে। এখানে শ্রবণ, অনের কারণে কি হবে? অনট হবে। এখন আপনি লিখলেনটা কি? আপনি কি লিখছেন? আপনি লিখছেন হচ্ছে কি প্রত্যয় লিখছেন। এখন প্রকৃতি লিখতে হবে। স্মরণের মূল ধাতু হচ্ছে শ্রী, স্মৃতি বলি না, স্মৃতি, এই শ্রী। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, শ্রু মানে শোনা। শ্রু শব্দের অর্থ কি? শোনা। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, নয়নের মূল ধাতু হচ্ছে নি। শ্রু মানে হচ্ছে শোনা, কান দিয়ে। নয়নের মূল ধাতু নি মানে হচ্ছে কি দেখা। নেত্র থেকে আসছে নি, নেত্র মানে চোখ। এরপরে আসুন, শ্রী মানে মনে রাখা, স্মৃতি বলেন আমরা মেমোরি, স্মৃতি। তাহলে আপনার দরকার পরীক্ষার বেশ স্মরণ, এটার প্রকৃতি প্রত্যয় কি? শ্রী যোগ অনট। কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। কোন কৃত? সংস্কৃত কৃত। কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন সংস্কৃত মানে সংস্কৃত কৃত। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার রেকর্ড ক্লাস যেহেতু আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন না, কিন্তু লাইভ ক্লাসে তো সবাই কথা বলে, তখন তারা আমাকে এই প্রশ্নটাই করে যে স্যার শ্রবণের মূল ধাতু শ্রু, এটা কেমনে হলো? এটা আগে বোঝান। তাহলে এটা বুঝতে হলে আমাকে অঙ্কের মতো নিয়মে যেতে হবে, মান বসাতে হবে। আমরা ব যেটা পাই, বকে বাংলায় দুইটা বর্ণ পাই, একটা হচ্ছে রস্য উ আর একটা হচ্ছে অ। এই প্রত্যয়ের ব আমাদের বাংলা ভাষার ব না, কিন্তু বাংলায় ব আছে প, ফ, ব, ভ, ম। ব, ভ, এখানে দুইটা ব আছে, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, কিন্তু এই ব হচ্ছে প্রত্যয়ের ব, অন্তস্থ ব এটা। তাহলে মান বসান, শ্র যুগ উ যুগ অ যুগ ন, বয়ের মান বসাইছি শ্রবণ, বয়ের মান বসাইছি শ্রবণ। তাহলে দেখুন লাস্টে একটা সূত্র পড়েছে অন। যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে অনের পরিবর্তে আমরা কি বসাবো? অনট বসাবো। অনের পরিবর্তে কি বসাবো? অনট বসাবো। আর শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, শ্রবণের মূল ধাতু কি? শ্রু। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু, শ্রু যোগ অনট সমান সমান শ্রবণ, শ্রু যোগ অনট সমান সমান শ্রবণ। এখন দেখুন শ্র আর উ দুইটা মিলে হলো শ্রু, অন থাকলে অনের পরিবর্তে হবে অনট। এখন সাপোজ ধরেন আমি একটা অঙ্ক করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস 2y, হ্যাঁ 2y মাইনাস 1। এখন আপনি পরের লাইনটা আপনি কি করবেন? একটু সহজ করে দিচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, এটাকে আমি উৎপাদক করব। তাহলে আমি যদি এইভাবে লিখি, এক্স, এক্স রে এ আর এটার বি ধরি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই
-2y - 1 যদি এভাবে কখনো উৎপাদক করি, এটা কি সম্ভব? উৎপাদক হবে না। আপনি যদি এখানেই সূত্র বসাই দেন তাহলে তো হবে না, আপনাকে পিছন থেকে সূত্র কমায় কমায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের সিস্টেম। এখন আপনাকে কি করতে হবে? x² - y + 1 হোল স্কয়ার। এখন দেখুন কেন প্লাস দিলাম এটা আমি এখন বোঝাচ্ছি না, যে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন আসুন প্লাস মাইনাসের হিসাব পরে, আমি জাস্ট শুধু সূত্রটা বোঝাতে যাচ্ছি। এখন আপনি কাজ করেন, এটারে ধরেন a আর এটারে ধরেন b, a² - b² = উত্তর মিলে গেল। কিন্তু দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম একটা ঘটনা ঘটে গেল। বয়ের মান বসাইছি, তাহলে প্রথম শব্দটি কি ছিল? শ্রবণ, শ্রবণ এক লাইন। দ্বিতীয় লাইনে উ প্লাস অ বসাইছেন, তৃতীয় এই অন এর সূত্র বসাইছেন। তাহলে আমি চাইলে এখানে আরেকটা লাইন বাড়াতে পারি, শ্র যোগ উ যোগ অনট। তাহলে এর পরের লাইনে কি হবে? শ্র যোগ অনট, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। এত কঠিন করা কি দরকার আছে আদৌ? এই কঠিন বোর্ড বইয়ে করে দিয়েছে দেখেই আমরা প্রত্যয়টা বুঝি না। তবে যারা বাংলা ভাষা ও সাহিত্যে পড়ালেখা করেছেন, বাংলার শিক্ষক হবেন, ওনাদের জন্য এটা একটু মনে রাখতে হবে। শ্রবণের মূল ধাতু শ্রু কি করে হলো? দর্শনের মূল ধাতু দৃশ কি করে হয়? নয়নের মূল ধাতু নি কি করে হলো? স্মরণের মূল ধাতু শ্রী কি করে হলো? এটা একটু মুখস্থ রাখবেন। তাহলে আমাদের এক শেষ হলো 2 নম্বর নিয়ম। যদি কোনো শব্দের শেষে ত থাকে তাহলে কয়তয় প্রত্যয় হবে? দেখুন জ্ঞাত তো আছে, তার কারণে কয়তয় প্রত্যয়। জ্ঞাত এর মূল ধাতু হচ্ছে জ্ঞা, যতক্ষণ পর্যন্ত কৃত প্রত্যয় ততক্ষণ পর্যন্ত ধাতু চিহ্ন দিতে হবে। খ্যাত তো আছে, তো এর কারণে কয়তয় প্রত্যয় দিবেন। খ্যাত এর মূল ধাতু হচ্ছে খ্যা, খ্যাত এর মূল ধাতু কি? খ্যা। জ্ঞাত এর মূল ধাতু জ্ঞা, খ্যাত এর মূল ধাতু খ্যা। তাহলে এরপরে আসুন, অন থাকলে অনট, তো থাকলে কয়তয়, এই দুইটা শব্দ মনে রাখবেন। তাহলে জ্ঞা মানে জানা, খ্যা মানে বিখ্যাত হওয়া, খ্যাত মানে হচ্ছে বিখ্যাত। খ্যাত শব্দের অর্থ কি? বিখ্যাত। তাহলে আমরা 1 পড়লাম, অন থাকলে অনট, 2 থাকলে কয়তয়, থাকলে ত থাকলে কয়তয়, 3। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি না, এখানে বুঝাচ্ছি। গতি, মতি, দুটো শব্দের শেষে কি আছে? তি আছে। দেখুন তি এর কারণে কয়তয় রস্য ইকার প্রত্যয় হবে, কয়তয় রস্য ইকার প্রত্যয় হবে। তো মূল ধাতু বসান, গতি এর মূল ধাতু হচ্ছে গম, মতি এর মূল ধাতু হচ্ছে মন। তাহলে এগুলো ধাতু চিহ্ন। দেখুন গম মানে গমন করা, কিন্তু মন শব্দের একটা অর্থ আছে, মন শব্দের অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা। আপনার আমার মন সবসময় কি করে? ঘোরাঘুরি করে। কোথায়? পড়তে বসছেন, হঠাৎ করে নানির বাড়ির কথা মনে হয়, হঠাৎ করে স্কুল লাইফের কথা মনে হয়। কখনোই মন আমাদের স্থির থাকে না। যদি কারো মন স্থির থাকে 24 ঘন্টা, সে মানসিকভাবে রোগী, সে মানসিকভাবে অসুস্থ। আমরা দেখুন যারা মুসলিম নামাজে দাঁড়াইছেন, দুনিয়ার ইতিহাস যা আছে দেখবেন সব মনে পড়তেছে। পড়তে বসছেন, সারাদিন ইতিহাস মনে পড়ে না, যখন পড়তে বসছেন তখনই দেখবেন আপনার এটা মনে হয়, ওটা মনে হয়, একটু ফেসবুকে ঢুকি, একটু অমুককে ফোন দেই, এই অমুকটাতে এই কথাটা বলি নাই, হ্যাঁ, এইরকম দেখবেন মনে হচ্ছে। তার মানে হচ্ছে মন শব্দের কাজ হচ্ছে মতি। আমরা মানুষ বলি না তোর তো মতি গতি ভালো না, মতি মানে মনের অবস্থা, গতি মানে যাওয়ার অবস্থা। 3 নম্বরে কি আছে? তব্য বা অনিয় যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। দাতব্য, কর্তব্য, দেখুন তো দুইটা শব্দের শেষে কি আছে? তব্য। তব্য থাকলে কি হবে? তব্যই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে মূল ধাতু বসান, দাতব্যের মূল ধাতু হচ্ছে দা, কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি। ক্রি মানে কাজ করা, দা মানে কি? আপনি একটু ফিল করেন তো, দা দিয়ে কি কাজ করেন? দা এর কাজ কি? দায়ের কাজটা কি হবে? নিশ্চিত আপনার মনে আসতেছে কাটাকাটি করা। জি না, এই দা শব্দের অর্থ হচ্ছে দান করা, ডোনেট, দান করা, দান করা। দাতা মানে হচ্ছে দাতা বা দাতব্য একই শব্দ, দাতা থেকে আসছে দাতব্য, যেটা দান করা হয়ে গেছে। তাহলে এখন যদি আমি লিখি শ্রবণীয়, উচ্চারণে দেখেন তো লাস্টে কি উচ্চারিত হয়? শ্রবণীয়, স্মরণীয়, শ্রবণীয়, দর্শনীয়। 3টা শব্দ লিখলাম। 3টা শব্দের শেষে কি আছে? অনীয় আছে। অনীয় থাকলে কি হবে? অনীয় থাকলে কোনো পরিবর্তন হয় না। অনীয় থাকলে আপনি অনীয় লিখবেন। দর্শন অন, দর্শন অন, অন থাকলে অনট, আর অনীয় থাকলে অনীয় হবে, কোনো পরিবর্তন হবে না। অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে একটু খেয়াল করুন, শ্রবণের মূল ধাতু কি ছিল? শ্রু। স্মরণের মূল ধাতু ছিল স্ত্রী। দর্শনের মূল ধাতু হচ্ছে দৃশ। দেখুন
যদি এখানে অন থাকতো তাহলে অনার বসাতাম। মানুষ আমি একটা, পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি, শার্ট থাকলে শার্ট। আচ্ছা এখন আসুন, এইগুলো হচ্ছে ক্রিয়াপদের মূল, তাহলে কি দিতে হবে? ধাতু চিহ্ন দিতে হবে। তাহলে কি হলো? দৃশ্য যোগ অনীয় দর্শনীয়, শ্রী যোগ অনীয় শ্রবণীয়। তো অব্যয় বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হয় না। 4, তা অথবা ধা থাকলে কি হবে? ত্রিচ। মাতা, দাতা, যোদ্ধা। তিনটা শব্দের শেষে কি আছে দেখুন তো? তা, তা, ধা। তা বা ধা থাকলে কি করবেন? ত্রিচ লিখলেন, ত্রিচ। তা বা দা থাকলে কি প্রত্যয় হবে? ত্রিচ। তাহলে এখন আসুন, মাতায়ের মূল ধাতু হচ্ছে মা, দাতায়ের মূল ধাতু হচ্ছে দা, যুদ্ধায়ের মূল ধাতু হচ্ছে যুদ্ধ। যুদ্ধ অর্থ লড়াই করা, দা মানে দান করা। মায়ের কাজ কি? মা কি নামপদ না ক্রিয়াপদ? আপনার কাছে কি মনে হয়? গত বছর বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে একটা প্রশ্ন এসেছিল, মাদার হোয়াট কাইন্ড অফ নাউন? বলে নাই ভার্ব। মাদার হোয়াট কাইন্ড অফ নাউন, কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? ওখানে উত্তর ছিল নন কাউন্টেবল। ওখানে যদি উত্তর হয় নন কাউন্টেবল, তাহলে এখানে কি করে ভার্ব হয়? মায়ের কাজ কি? আপনি একটু মনে করেন তো, আপনি একটু মনে করার চেষ্টা করুন, আপনার মা কি কি কাজ করে। যেহেতু রেকর্ড ক্লাস আমাকে শোনাতে পারছেন না, আপনি একটু ফিল করেন আপনার মা কি কাজ করে। এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? স্যার আমার মা গৃহিণী, আমার মা টিচার, আমার মা ডাক্তার, আমার মা এই, আমার মা সেই। যদি গৃহিণী হয় তাহলে আপনার মনের মধ্যে উত্তর পেয়ে গেছেন একটা। মা মানে কি? মাতা মানে কি? যে কাজ করে, তাই না? কি কাজ করে? সারাদিন ঘরের কাজ করে, এইটা সেটা। মায়ের তো কোনো কাজের শেষ নাই। রাত 12টায় কাজ, সকাল 6টাতেও কাজ। হ্যাঁ, রাত্রে 3টায় ঘুম থেকে উঠলে দেখবেন মায়েরা তাও কাজ করতেছে, এটা ওখানে ওটা ওখানে নিচ্ছে। তাহলে এই জন্য কি সে মা? মা শব্দটা একটা কারণে পৃথিবীতে মা। মা শব্দের অর্থ হচ্ছে জন্ম দান করা। জন্ম দান করা। পৃথিবীতে একটা কাজের জন্য সে মা, অন্য কোনো কাজের জন্য মা না। ধরেন একটা মেয়ের বিয়ে হলো, বিয়ের পর সে কোনো সন্তান জন্ম দান করতে পারেনি, তাহলে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে তাকে মা বলতে পারবেন কিনা? আপনার কাছে কি মনে হয় যে আপনি কি কোনো অ্যাঙ্গেল থেকে তাকে মা বলতে পারবেন? করিমের মা, রহিমের মা? পারবেন না। একটা কাজের জন্য সে মা। মাঝখানে একটা ঘটনা ঘটেছিল আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহের ত্রিশাল উপজেলা। 2 ট্রাকের মাঝখানে একটা গর্ভবতী মেয়ে চাপা পড়ে পেট ফেটে একটা সন্তান বের হয়ে আসলো। এটা খুব ভাইরাল নিউজ ছিল, সম্ভবত বছর 1-1.5-2 বছর আগে হবে। হয়তো 2-1 জন যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন ওনারা জানতে পারেন। মা মারা গেল, পেট ফেটে তার সন্তান বেরিয়ে আসলো। ওই সন্তান এখনো আজিমপুর মাতৃসদনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় বেড়ে উঠছে। তাহলে এই মেয়ে কি বলতে পারবে না যে আমার মা? মা ছাড়া কি সে জন্ম নিয়েছে? জি না। তাহলে মা শব্দের অর্থ হচ্ছে জন্মদান করা, এই জন্য মা শব্দটা ক্রিয়া। দা মানে দান করা, যুদ্ধ মানে লড়াই করা। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। মা মানে কি, দা মানে কি, যুদ্ধ মানে কি। তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। অক থাকলে কি হবে? নক। কারক, অক কারক, অক কারক, অক নায়ক, অক। অক থাকলে কি প্রত্যয় হবে? নক হবে। লিখলাম নক। তাহলে মূল ধাতু বসান। কারকের মূল ধাতু হচ্ছে ক্রি, নায়কের মূল ধাতু হচ্ছে নি। শেষ। নি মানে অভিনয় করা, ক্রি মানে কাজ করা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি কোনো অভিনয় পারেন? আপনি নির্দ্বিধায় একটা উত্তর দেবেন, যে না স্যার আমি অভিনয় পারি না। তাই কি সত্যি? আপনি কি অভিনয় পারেন না? তাহলে অভিনয়কে শুধু সাকিব খান পারে, আর কেউ পারে না? শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, আমরা প্রত্যেকটা প্রাণী এক একজন নিপুণ অভিনেতা। দেখুন একটা মা যখন সন্তান জন্ম দেয়, হাজারো কষ্টের পর কষ্ট নিয়ে একটা সন্তান জন্ম দেয়। যখন আমার আপনার চেহারাটা আমার মা আমাদেরকে জন্ম দেওয়ার পর দেখেছিল, তখন তার সকল কষ্ট ভুলে গেছে। হি হি হি, কি সুন্দর হাসি। যখন একটা বাচ্চা কান্নাকাটি করছে, মা শত অসুস্থ থাকা সত্ত্বেও বাচ্চার সাথে মায়ের এক্সপ্রেশন, চোখ মুখ নাকের যে ভাবটা, তার মধ্যে কোনো কষ্টের ছোঁয়া নাই। আপনারা যারা বাড়ির বাইরে থেকে পড়ালেখা করতেছেন, আপনি হঠাৎ করে কখনো যদি আপনার মাকে ফোন দেন, মা কেমন আছো? মা একটু ভালো নেই, কিন্তু আপনাকে বোঝাতে দিচ্ছে না, হি হি বাবা ভালো আছি। শেষ। কেমন অভিনয়টা করলো? আপনার মন প্রাণ ভালো না, চাকরি হচ্ছে না, মা ফোন দিল, বাবা কেমন আছো? খুব ভালো আছি। কেমন অভিনয়টা করলেন? আপনি আর আমি অভিনয় করি ক্যামেরার বাইরে, আর অভিনেতারা অভিনয় করে ক্যামেরার সামনে।
এতটুকু ডিফারেন্স। আমরা এখন কিছু শব্দ দেখব। নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ প্রকৃতিপত্রে পড়লাম। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে, পাই, শ্রমিক, গ্রাহী, তিনটা শব্দ লিখলাম। তিনটা শব্দের মধ্যে কি আছে? দীর্ঘ ইকার আছে। যেহেতু তিনটা শব্দের মধ্যে দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকারের পরিবর্তে আমরা কি প্রত্যয় বসাবো? নিন। দীর্ঘ ইকারের পরিবর্তে আমরা কি বসাবো? নিন প্রত্যয় বসাবো, নিন। পায়ের মূল ধাতু হচ্ছে পা, শ্রমীর মূল ধাতু হচ্ছে শ্রম, গ্রাহীর মূল ধাতু হচ্ছে গ্রহ। একটু কারেকশন করে নিচ্ছি, এই জায়গা কমে গেছে। অযাচিত সাউন্ডগুলো একটু রেকর্ড থেকে কেটে দেবেন। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে তাহলে আমরা কি বসাবো? নিন বসাবো। মূর্ধন্যই রসইকার দন্তান্ন, নিন। মূর্ধন্যই রসইকার দন্তান্ন, মূর্ধন্যই রসইকার দন্তান্ন। তাহলে দেখুন, এখন আমরা প্রকৃতি বসাবো। পায়ের মূল ধাতু পা, শ্রমীর মূল ধাতু শ্রম, গ্রাহীর মূল ধাতু গ্রহ। তাহলে দেখুন তো, এগুলো হচ্ছে কি পদ? এগুলো হচ্ছে ক্রিয়াপদ। শেষ। এখন আসুন, যদি কোনো শব্দের শেষে অন্তঃস্ন অ থাকে তাহলে আমরা অল বসাবো। জয়, ক্ষয়, ভয়। তিনটা শব্দের শেষে কি আছে? অন্তঃস্ন অ আছে। তাহলে এর পরিবর্তে কি বসাবো? অল বসাবো। অল, অল। তাহলে জয়ের মূল ধাতু হচ্ছে জি, ক্ষয়ের মূল ধাতু হচ্ছে খি, ভয়ের মূল ধাতু হচ্ছে ভি। ভি যোগ অল, জি যোগ অল, খি যোগ অল। যদি অন্তঃস্ন না থাকে তাহলে অল প্রত্যয় হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? সংস্কৃত কৃত প্রত্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি না বুঝেন তাহলে প্রত্যেকটা শব্দের অর্থ ধরে আবার এই বুঝেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় শেষ করলাম। আমরা যাব পরবর্তী অংশে, বাংলা কৃত প্রত্যয়। বাংলাটা অনেকটা সহজ। বাংলা কৃত প্রত্যয়টা আমরা এখন যাব। বাংলা কৃত প্রত্যয়টা কি দেখুন, বাংলা কৃত প্রত্যয়টা কতটা সহজ। শূন্য প্রত্যয়, অর্থাৎ কোনো শব্দের শেষে কোনো প্রত্যয় না থাকলে সেটা শূন্য প্রত্যয়। 2, অ যদি কোনো শব্দের শেষে আসে, ধর, অ আছে, মূল ধাতু ধর, তাহলে অ থাকলে তার নাম হচ্ছে কি? অপ্রত্যয়। এরপরে কি আছে? অন, কাদন, অন, অন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার শ্রবণ আর কাদন দুইটার মধ্যে তো অন আছে, এটাও ক্রিয়া এটাও ক্রিয়া, আমি কি করে বুঝবো? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি একজন মানুষ, আপনি একটা ছেলে, আবার আপনি একজন মানুষ, আপনি একটা মেয়ে, তাহলে আপনি কি মেয়ে হয়ে আপনি একটা মানুষ দেখে বলতে পারেন এটা ছেলে অথবা মেয়ে? বা একজন ছেলে হয়ে আপনি কি বলতে পারেন যে এটা ছেলে এটা মেয়ে? জি অবশ্যই পারেন। কেমনে পারেন? আপনি তার সিম্বল দেখে বুঝতে পারেন এটা ছেলে অথবা এটা মেয়ে। তার চেহারা, বডি স্ট্রাকচার দেখে বুঝতে পারেন। ঠিক এমনই ভাবে বুঝতে হবে একটা শব্দ দেখে যে এটা বাংলা অথবা এটা সংস্কৃত। এটা বোঝার বিষয়টা হচ্ছে, বাংলা যেরকম একটা ভাষা, এটা সংস্কৃত এটাও একটা ভাষা। আমরা আজকে যে বইটা পড়তেছি স্যার, এই বইটা হচ্ছে ক্লাস 9 বই। আর যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি এখন কোন ক্লাসে পড়েন, তাহলে কি উত্তর পাবো? কেউ ইন্টারমিডিয়েট পাস করেছেন, যারা স্কুল 2-তে পরীক্ষা দিবেন, যারা অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন ওরা স্কুল 1-এ পরীক্ষা দিবেন। আবার যারা আবার যারা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর পড়েছেন ওনারা প্রভাষক এবং সহকারী শিক্ষক পদে আবেদন করবেন। তার মানে আপনি কি 9-এ পড়েন? জি না, আপনি কিন্তু 9-এ 2টা বছর পড়েছেন। ওই 2 বছর যে সময়টা 9-এ পড়েছেন তখন কি করছেন? তখন যদি ভালো করে পড়ে থাকেন ভালো করে পড়ে না থাকলে এখন বুঝতে হবে যে কোনটা সংস্কৃত শব্দ আর কোনটা বাংলা শব্দ। ধরেন আমি পড়ি নাই স্যার, আমি পড়ি নাই, এখন কি করব? এখন পড়েন, এখন মাসুল দিতে হবে। আমরা নামাজ না পড়লে কি করি? পরে কাজা নামাজ পড়ি, তাই তো? আদায় তো করতে হবে। চাকরি পেতে হলে আপনাকে এই অধ্যায়গুলো পড়তে হবে। অথবা যদি আপনি শিক্ষক হতে চান তাহলে অবশ্যই পড়তে হবে। আর যদি আপনি বাংলার শিক্ষক, বাংলার শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে গ্রামার বুঝতেই হবে। পিছনে ফেরার কোনো রাস্তা আপনার নাই, অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। তাহলে চলুন
কাদন এটা হচ্ছে বাংলা শব্দ, আর শ্রবণ এটা সংস্কৃত শব্দ। বোর্ড বইয়ের মধ্যে লেখা আছে এই কয়টা সংস্কৃত, এই কয়টা বাংলা, এই কয়টাই পড়েন তাহলেই বুঝতে পারবেন। তাহলে দেখুন অন থাকলে কি হবে? অন হবে মূলধাতু কাদ। ঝুলন, বারণ। অনা যদি কোনো শব্দের শেষে থাকে, দুলনা। অনা, অনা, অনা থাকলে অনা হবে, মূলধাতু হচ্ছে দুল, ধাতু চিহ্ন দেওয়া আছে কারণ ক্রিয়াপদের মূল। অনি কোনো শব্দের শেষে থাকলে কি হবে? অনি। চিরনি, অনি, চিরনি, অনি, অনি থাকলে অনি হবে। চিরনি থেকে আসছে চিরনি, চিরনি, অনি আছে, অনি মূলধাতু চির। তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে স্যার চিরনি শব্দের চির অর্থ কি? বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রের। এটা মনে করতে পারে, চির মানে চিরকাল, সবসময়। জি না, এই চির শব্দের অর্থ হচ্ছে ফাটল। আমরা মাথার মধ্যে কি করি? চিরনি করি, চুলগুলোকে আলাদা করি। এখন ধরেন ছেলেদের চুল ছোট থাকে, মেয়েদের চুলগুলো বড় থাকে। এখন একটা মেয়ে যদি টানা 1 মাস চুল না চিরনি করে, তাহলে একটা মেয়ের চুলের অবস্থা কি? আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করবেন, তাহলে বুঝতে পারবেন। চুল সবগুলো জট বেঁধে যাবে। তাহলে চিরনি শব্দের চির অর্থ এখানে আলাদা করা, বিচ্ছিন্ন করা। এই অর্থটা একটু বুঝতে হবে, এই অর্থটা একটু বিচ্ছিন্ন করতে হবে, বুঝতে হবে, বিচ্ছিন্ন। আও যদি কোনো শব্দের শেষে থাকে, আও থাকলে আও হবে। চড়াও, আও মানে আও মূলধাতু চড়। পাকড়াও, আও আছে, আও মূলধাতু পাকর। আন যদি কোনো শব্দের শেষে থাকে, আন থাকলে আন হবে। আন বা আনু যেটা থাকে, আন থাকলে আন, আনু থাকলে আনু। যেমন চালান, চাল যোগ আন। যদি চালান না দিয়ে চালানো হয়, আনু থাকলে আনু হবে। চাল যোগ আনু, মূল যেটা আছে এটাই, আর প্রত্যেকটা অতিরিক্ত বসাবেন। কতটা সহজ। যদি কোনো শব্দের শেষে আল থাকে, আলি হবে। মাতাল, আল আছে, আল মূলধাতু মাত। মিশাল, আল আছে তার কারণে আল হবে, মূলধাতু মিশ। তা শব্দের শেষে থাকলে কোনো পরিবর্তন নাই, কিরকম? ফিরতাম, তা থাকলে তা হবে, মূলধাতু ফির। ফেরতা, ফিরতা একই কথা। পড়তা, 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 বহতা, বহতা, তা আছে তার কারণে তা, মূলধাতু বহ। ফিরতা, তায়ের কারণে তা, মূলধাতু পড়। তাহলে আসুন এরপরে কি আছে? তি। যদি কোনো শব্দের শেষে তি থাকে, ঘাটতি, তৈরি শিকারতি থাকলে তি হবে, মূলধাতু ঘাট। পারতি, তি থাকলে কি হবে? তি মূলধাতু বার। এরকম যদি আসুন উঠতি, তি থাকলে তি হবে, মূলধাতু উঠ। কাটতি, তি থাকলে তি হবে, মূলধাতু কাট। না প্রত্যয়, না থাকলে নাই হবে, কাদ না, না আছে, না মূলধাতু কাদ। ঝর্ণা, না থাকলে না, মূলধাতু ঝড়। রান্না, না থাকলে না, মূলধাতু রাধ। রাধ যোগ না, রান্না বা রাধনা, যেটাই বলেন না কেন। তার মানে হচ্ছে যদি কোনো শব্দের শেষে তাতি না থাকে, তাহলে তা আছে তাই হবে। এরপর আমরা যাব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এতক্ষণ আমরা পড়লাম কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় মানে কি? ক্রিয়া সাধিত শব্দ, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা বলি কৃত প্রত্যয়। এতক্ষণ আমরা কৃত প্রত্যয় শেষ করলাম। এখন আমরা যাব তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় মানে একটা শব্দ থেকে বের করতে হবে, তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা চলুন প্রথমে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে প্রকারে যাই। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার: বাংলা, বিদেশি, সংস্কৃত বা তৎসম। এই সংস্কৃত বা তৎসম থেকে আসে 75% প্রশ্ন, বাংলা থেকে প্রশ্ন আসে 20% প্রশ্ন, বিদেশি থেকে 5% প্রশ্ন আসে। তাহলে আপনার কাছে দেখে কি মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তৎসম বা সংস্কৃত কৃত প্রত্যয়? আমরা সেখানেই প্রথমে হাত দিব, সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়, যেমন সংস্কৃত কৃত প্রত্যয়টা কি লেখা আছে একটু পড়ুন তো। ইত প্রত্যয়, ইমন প্রত্যয়, ইল, ইষ্ট, ইন প্রত্যয়। এই 3টা একটু দেখুন। 1 মিনিট সময় দিলাম যে আপনি কি বুঝেন বা কি বুঝেন না। যেহেতু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাতে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হবে আপনাকে। কি মনে হলো যে এতক্ষণ সংস্কৃত কৃত এবং সংস্কৃত তদ্ধিত? সংস্কৃত শুনলে কিন্তু আমাদের মাথাটা ঘোরাই, আরে এত কঠিন। কঠিন বলতে কোনো শব্দ নেই, আমরা এটাকে একটু প্রমাণ করতে চাচ্ছি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যে নিয়মগুলো আপনাকে সহজ থেকে সহজতর উপায়ে পড়তে হবে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এই কটা নিয়ম আপনি শর্টকাটে মুখস্থ করবেন। যদি কোনো শব্দের শেষে ইত অথবা ইত, ইল, ইষ্ঠ এই 3টা প্রত্যয় থাকে কোনো শব্দের শেষে, তাহলে তার পরিবর্তে কোনো চেঞ্জ হবে না। ইত, ইল, ইষ্ঠ থাকলে যা আছে তাই হবে। যদি কোনো শব্দের শেষে ইমা থাকে, রসই ময়কার মা ইমা থাকে, তাহলে ইমন প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে তয় আকার তা অথবা তয়ে ব ফলা থাকে, তাহলেও কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে তর অথবা তম থাকে,
তাহলে কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই অন্তঃস্ন অ ইয় থাকে তাহলে নিয় প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই দন্তন্য ইন থাকে তাহলে নিন প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে বয়কার বা দন্তন্য বান থাকে তাহলে বতুপ প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে ময়কার মা দন্তন্য মান থাকে তাহলে মতুপ প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে বৈদীর্ঘ ইকার বি থাকে তাহলে বিন প্রত্যয় হবে। এটা একটু পড়ুন। ইতো ইলো ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। ইমা থাকলে ইমন হবে। তা বা তো থাকলে কোনো পরিবর্তন হবে না। তর অথবা তম থাকলেও কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে ইয় থাকে ইয় ইয় তাহলে কি হবে? নিয় প্রত্যয় হবে। দীর্ঘ ই দন্তন্য ইন থাকলে নিন প্রত্যয় হবে। বান থাকলে বতুপ প্রত্যয় হবে। মান থাকলে মতুপ প্রত্যয় হবে। বি থাকলে বিন প্রত্যয় হবে। এতটুকু একটু দেখুন। আমরা এখন একটু প্র্যাকটিসে যাচ্ছি। ইতো কুসুমিত, দেখুন তো লাস্টে কি আছে এখানে? ইতো একটা শব্দ আছে, কুসুমিত। ইতো ইতো ইতোকে বাদ দেন, ইতো। তাহলে মূল ধাতু কি থাকে? কুসুম। তাহলে কুসুমিত এর প্রকৃতি প্রত্যয় কি? কুসুম যোগ ইতো সমান সমান কুসুমিত। কুসুম যোগ ইতো। দুই, নীলিমা। ইমা আছে, ইমা থাকলে কি হবে? ইমন হবে। তাহলে মূল ধাতু কি? নীল। এবার যদি আমি বলি মহিমা, মহিমা শব্দের শেষে কি আছে দেখেন তো? ইমা। মহিমা ইমা মহিমা ইমা। ইমা থাকলে কি হবে? ইমন হবে। ইমা থাকলে ইমন হবে। মূল ধাতু কি হবে? মহৎ। মূল ধাতু মহৎ। মহিমা, ইমা থাকলে ইমন হবে, মূল ধাতু হবে মহৎ। তাহলে এখানে আপনি মহা বিপদে পড়বেন। ইমা থাকলে ইমন হবে। তো মহিমার মূল ধাতু কি? অপশন 1 গিয়ে দেখবেন মহা। অপশন 2 মহান। যারা অতি চালাক মনে করেন যে বেসিক ভালো, দুনিয়া সব ভালো। বেসিক কিন্তু কারোরই ভালো থাকে না। আপনি কি বলতে পারবেন আমি ল্যাটিন ভাষা পড়ি নাই, আমার ল্যাটিন ভাষায় বেসিক ভালো? আমি হিব্রু ভাষা পড়ি নাই, হিব্রু ভাষার বেসিক ভালো? এটা কি সম্ভব? আমি যে গণিতের বেসিক ভালো সে গণিত ভালো করে পড়েছে। যার বাংলার বেসিক ভালো সে ভালো করে বাংলাটা পড়েছে বা বুঝে পড়েছে। যার আরবির বেসিক ভালো সে আরবিটা ভালো করে পড়েছে। যে সমাজের বেসিক ভালো সে সমাজটা ভালো করে পড়েছে। এই জন্য তার বেসিক ভালো। এখন আপনি যদি মনে করেন আমার বেসিক ভালো না, কেন ভালো না? আপনি ওই বিষয়টা পড়েন নাই। আপনাকে এখন ওই বিষয়টা একটু ভালো করে পড়ে নিতে হবে। মনে রাখবেন আপনি এমন একটা পেশায় আসতেছেন যেটা হচ্ছে শিক্ষকতা। আপনি কোন সাবজেক্টের শিক্ষক সেটা আপনাকে কখনোই গণ্য করা হবে না। আপনাকে এক এক সময় এক এক বিষয়ের সলিউশন দিতে হবে। আপনার ছাত্ররা কখনোই বলবে না স্যার তো গণিতের শিক্ষক, বাংলা প্রশ্ন করা যাবে না। বাংলা প্রশ্ন ছেলের মাথায় আসলে আপনাকে হুট করে প্রশ্ন করে বলবে। যেহেতু আমরা ব্যক্তি জীবনের শিক্ষক, আমরা এটাকে প্রায়ই ফিল করতে হয়। এখন একজন এসে বললো স্যার আসলে এটা মৌলিক রং কেন? এই বেটা এই, আমি কি বিজ্ঞানের শিক্ষক নাকি? আমারই প্রশ্ন করলি কেন? আমরা কিন্তু এই উত্তর দিতে পারি না। এটা এই কারণে এটা মৌলিক রং বাবা, শেষ। এখন একজন এসে প্রশ্ন করতে পারে যে স্যার গুড বেটার বেস্ট, এখানে বেস্ট মানে কি? আমি কেন বেস্ট হবে? আমি তো বেটার দিলে ভালো হয়, আমার বেটার দিতে মন চাই। তখন তাকে বুঝাতে হবে একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। এই জন্য বাবা এখানে বেস্টের জায়গায় বেটার এবং বেটারের জায়গায় বেস্ট দেয়া যাবে না। এটা আপনাকে শিক্ষক হিসাবে বোঝাতে হবে। আপনি কোন সাবজেক্টের শিক্ষক সেটা ভুলে যেতে হবে। আপনি যখন স্বাক্ষর করবেন সেখানে আপনার সাবজেক্টের নাম থাকবে। তো যখন আপনি শিক্ষকতা পেশায় ঢুকে যাবেন ছাত্রের সামনে, তখন আপনার কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই। সো যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, সো বাংলা ব্যাকরণটা সকলের জন্য আয়ত্তে রাখা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন, যারা আন্দাজে পড়বে বেসিক ভালো, ওনারা এই দুইটার মধ্যে উত্তরে যাবে, মহা অথবা মহান। আর যারা পড়ালেখা করবে তার কাছে হচ্ছে মহৎ। মহিমার মূল ধাতু হচ্ছে কি? মহৎ যুগ ইমাম। এটা একটু মনে রাখবেন। 3, ইলো কোন শব্দের শেষে থাকলে কি হবে? ইলো হবে। ফেনিলো, ফেনা যুগ ইল, মূল ধাতু ফেন, ফেন যুগ ইল। উর্মিলো, ইলো থাকলে ইলো হবে, মূল ধাতু উর্মি। পঙ্কিলো, ইলো থাকলে ইলো হবে, মূল ধাতু পঙ্ক। লঘিষ্ঠ, ইষ্ঠ থাকলে ইষ্ট হবে। গরিষ্ঠ লঘিষ্ঠ, গরিষ্ঠর মূল ধাতু গুরু মানে বেশি, লঘিষ্ঠ মূল ধাতু লঘু মানে কম। ইন, ইন থাকলে ইনই হবে। এখানে জ্ঞান যুগ ইন জ্ঞানীন, সুখ যুগ ইন সুখিন। এরপরে আসুন, তা বা ত থাকলে কোনো পরিবর্তন হবে না। এখানে কি লেখা আছে? ইমার পরে তা বা ত থাকলে পরিবর্তন হবে না, তর বা তম থাকলেও পরিবর্তন হবে না। তাহলে এই দুইটা শব্দ একটু দেখুন, সহজ। বন্ধুতা, বন্ধুযুক্ত। বন্ধুত্ব, বন্ধুযুক্ত।
ঘনত্ব, ঘনযুক্ত। মহত্ব, মূল শব্দ কি মহৎ, এরপরে কি আছে ত। গুরুত্ব, মূল ধাতু গুরু, এরপরে ত। শত্রুতা, শত্রুতা, মূল ধাতু তা আছে, তা থাকলে তা হবে, মূল ধাতু শত্রু। তরতম থাকলেও কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। মধুরযুক্তর, মধুরযুক্তম। প্রিয়যুক্তর, প্রিয়যুক্তম। কিন্তু এখানে লিখছে কি অতিশয়নে ব্যবহৃত হয়। ভাই অতিশয়ন মানে কি? অতিশয়ন মানে তুলনা করা। এখন আমি যদি আপনাকে বলি গুড অর্থ কি, বেটার অর্থ কি, বেস্ট অর্থ কি? দেখুন তো আপনার মাথার মধ্যে কি কাজ করে? গুড মানে ভালো, বেটার মানে ভালো, বেস্ট মানে ভালো, সবই অর্থ তো ভালো। কোনটা কেমন ভালো? গুড মানে স্যার ভালো, বেটার মানে এর চেয়ে ভালো, বেস্ট মানে ওর চেয়ে ভালো। আমাদের একজন স্যার ছিল এমনি পারে, তো বেটার মানে এর চেয়ে ভালো, বেস্ট মানে ওর চেয়ে ভালো, মানে গুডের চেয়ে ভালো, বেটারের চেয়ে ভালো, বেস্টের চেয়ে ভালো। কিন্তু স্যার এমন ভাবে বলতো মানে এর চেয়ে ভালো, ওর চেয়ে ভালো। কিন্তু আসলে কিরকম? গুড মানে ভালো, পজিটিভ, সেটা ভালো বা মন্দ বোঝাবে। কম্পারেটিভ মানে বেটার, দুইজনের মধ্যে তুলনা করলে বেটার। বেটারের বাংলা হচ্ছে তর। অনেকের মধ্যে তুলনা করবে, 2+, 3 অথবা 3-এর বেশি। 3 অথবা 3-এর বেশি যদি বোঝে তাহলে তার নাম হচ্ছে বেস্ট। এখন আমি যদি বলি বুড়িগঙ্গা বাংলাদেশের দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর নদী, দুজনের মধ্যে দীর্ঘ। মেঘনা দীর্ঘতম নদী, সবার মধ্যে দীর্ঘ হচ্ছে মেঘনা, তুলনা বোঝাচ্ছে। রহিম আমার নিকট প্রিয়, করিম প্রিয়তর, জসিম প্রিয়তম। অনেকের মধ্যে এক, এটার এক কথায় প্রকাশ কি? ক্লাস 5 থেকে পড়তেছেন কিন্তু, অন্যতম, 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 অনেকের মধ্যে এক। কিন্তু এখন যদি আপনার এক কথায় প্রকাশ হচ্ছে দুজনের মধ্যে একজন, তাহলে আপনি কি উত্তর দেবেন? 2-এর মধ্যে এক, অন্যতর। অনেকের মধ্যে এক, অন্যতম। দুজনের মধ্যে এক, অন্যতর। অনেকের মধ্যে এক, অন্যতম। 2-এর মধ্যে এক, অন্যতর। বুঝতে পেরেছেন? তাহলে তর এবং তম এটা অতিশয়নে ব্যবহৃত হয়। প্রিয়, প্রিয়তর, প্রিয়তম। মধুর, মধুরতর, মধুরতম। দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। কনিষ্ঠ, কনিষ্ঠতর, কনিষ্ঠতম। এখন আসুন, যদি কোনো শব্দের শেষে দীর্ঘ দন্তন্য ইন থাকে তাহলে কি হবে? নিন। সার্বজনীন, লাস্টে কি আছে দেখেন তো? দীর্ঘ ই আর দন্তন্য ইন আছে, ইনের কারণে হলো নিন, মূলধাতু সর্বজন। কুলিন, দীর্ঘ ই দন্তন্য ইন আছে, ইনের কারণে নিন, মূলধাতু কুল। নবীন, দীর্ঘ ই দন্তন্য ইন আছে, ইনের কারণে নিন, মূলধাতু নব। তাহলে মূলধাতুটা কি হবে? নব। তাহলে দেখুন, ইন থাকলে কি হবে? নিন। ইন থাকলে কি হবে? নিন হবে। ইন থাকলে কি হবে? নিন হবে। আচ্ছা, এখন আসুন, ইন থাকলে কি হবে? নিন। তর তম থাকলে কোনো পরিবর্তন হয় না, তা বা ত থাকলে কোনো পরিবর্তন হয় না। আপনাকে জাস্ট বুঝতে হবে যে প্রত্যয় এবং প্রকৃতির নিয়মটা কি। শুধু এই অংশটুকু যদি একবার মাথায় ঢুকাতে পারেন তাহলে এটা একেবারেই সহজ হবে, কখনোই ভুল হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। এরপরে শুন, যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই অন্তঃস্ন ইয় থাকে, ইয় থাকলে হবে নিয়, মূলধাতু জল। বর্ষীয়, ইয় আছে, ইয়র কারণে নিয়, মূলধাতু বর্ষ। বায়বীয়, দীর্ঘ ই অন্তঃস্ন ইয় থাকলে নিয় হবে, মূলধাতু বায়ু। তাহলে এরপরে আসুন, বান থাকলে বতুব, গুণ বান। বান থাকলে বতুব, মূলধাতু গুণ। শ্রীমান, মান থাকলে মতুব, মূলধাতু শ্রী। দয়াবান, বান থাকলে বতুব, মূলধাতু দয়া। বুদ্ধিমান, মান থাকলে মতুব, মূলধাতু বুদ্ধি। তাহলে এখানে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দয়াবান, বুদ্ধিমান, গুণবান। দয়াবান, বুদ্ধিমান, গুণবান। বান থাকলে বতুব, মান থাকলে মতুব। যেমন আমরা বললাম মেয়েটি খুবই বুদ্ধিমান, বাক্যটা সঠিক নাকি ভুল? মেয়েটি খুবই বুদ্ধিমান। একটা মেয়ে কখনোই বুদ্ধিমান হতে পারে না। একটা মেয়ে কখনোই বুদ্ধিমান হতে পারে না। কেন? কখনো তার বুদ্ধি থাকলে বুদ্ধিমান হবে না। তার নাম হচ্ছে বুদ্ধিমতী। এখন যদি বলি মেয়েটি খুবই গুণবান, ভুল। মেয়ে কখনো গুণবান হতে পারবে না। মেয়ের কাজ হচ্ছে গুণবতী, রূপবতী, মায়াবতী। তাহলে বাংলায় একটা গান আছে, রূপবানে নাচে কোমর ধুলাইয়া। তাহলে রূপবান বলতে এখানে কাকে বোঝাই? নাচ তো মেয়েদের কাজ। তাহলে এখানে কি ছেলে নাচে নাকি মেয়ে নাচে? আপনার মাথার মধ্যে কি কাজ করছে? রূপবান মানে মেয়ে না, এটা ছেলে। প্রাচীনকালে মেয়েদের ড্রেস পরে ছেলেরা মেয়েদের অভিনয় করত,
এই জন্য এটাকে বলে রূপবান, রূপবানে নাচছে। তাহলে দেখুন, বান মানে ছেলে, মান মানে ছেলে, বতী মতি, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী। এখন একটা মেয়েকে ধরেন আপনার বোন প্রেগনেন্ট, আমরা তাকে বাংলায় কি বলি? গর্ভবান। গর্ভবান বলি না, আমরা কি বলি? গর্ভবতী। তাহলে যদি আপনি বুদ্ধিমান বলতে চান তাহলে ওকে গর্ভবান বলতে হবে, তাহলে সেম একই ধরনের ভুল হবে। তাহলে বান হচ্ছে পুরুষ, বতী মানে স্ত্রী, মান হচ্ছে পুরুষ, মতি মানে স্ত্রী। এই অর্থ কোনটা দ্বারা কি বোঝায় এটা একটু মুখস্থ রাখবেন, বুঝতে হবে। যদি কোনো শব্দের শেষে বি থাকে তাহলে বিন হবে, মেধাবী, বি থাকলে বিন, মূলধাতু মেধা। মায়াবী, বি থাকলে কি হবে? বিন, মূলধাতু মায়া। যশস্বী, বৈদীর্ঘিকার বি আছে, বিয়ের কারণে বিন, মূলধাতু যশ। এই দন্তাস্বরের কারণে বিসর্গ। তেজস্বী, বিয়ের কারণে বিন, মূলধাতু তেজ। র প্রত্যয় যুগে মধু যুগ র, মধুর। মুখ যুগ র, মুখর। ল প্রত্যয় যুগে শীত যুগ ল, শীতল। বৎস যুগ ল, বৎসল। শেষ। তাহলে এখানে হলো কি? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপরে আরো কিছু নিয়ম আছে, সেটার জন্য আমাকে একটু বোঝাতে হবে। এখানে যদি কোনো 14, আমি এখানে লিখেছিলাম 14 আগ পর্যন্ত, এর বাকি অংশটা দেখুন। যদি কোনো শব্দের শেষে, এখানে কি লিখছে? স্ন দিয়া অপ্রত্যয়। এটা একটু পড়ুন, সময় দেব 1 মিনিট। 1 মিনিট পরে আমি বোঝানো শুরু করব। দেখুন আপনি কি বোঝেন অথবা কি বোঝেন না, এখানে একটু বুঝতে হবে, এটা বোঝার কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি মনে হলো এতক্ষণ আপনার কাছে? 1 মিনিট সময় দিয়েছিলাম আপনাকে, আপনি একটু দেখুন বুঝেন কিনা। এখানে মূল বিষয়টা কি দাঁড়ালো? যদি কোনো শব্দের শেষে ব থাকে অথবা অ থাকে, তাহলে তার পরিবর্তে আমরা কি করব? স্ন লিখবো। কিন্তু ব কি লেখা আছে? নাই। তাহলে ব কে বাংলায় আমরা কি জানি পাই? মনে আছে? রসু প্লাস অপ্লাই, রসু প্লাস অ। তাহলে দেখুন, মানব লাস্টে কি আছে? ব। বয়ের ভিতরে একটা অ আছে। দেখুন মানব শব্দের প্রকৃতি প্রত্যয়টা কেমনে হবে একটু বুঝাই দিচ্ছি। লাস্টে মান বসান, মা ন যুগ উ যুগ অ। এখন আসুন, অ থাকলে কি হবে? স্ন প্রত্যয়, লিখলাম স্ন। এখানে আছে মা ন উ সমান সমান কি হলো? মানু, মানু যোগ স্ন। হিন্দু ধর্মের আদি পিতাকে আমরা বলি মনু, আকারটা অকার হবে। গুণ বৃদ্ধি বলতে কিছু বিষয় আছে প্রত্যয়ের মধ্যে, যারা গুণ বৃদ্ধি ধরে ধরে পড়তে চান, বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্যে পড়েছেন, বাংলা ডিপার্টমেন্টে পড়েছেন, ওনাদের জন্য গুণ বৃদ্ধি পড়া ফরজ, পড়তেই হবে, মুখস্থ রাখতেই হবে, বুঝতেই হবে, বুঝাতেই হবে। আর যারা বাংলা ডিপার্টমেন্টের না, ওনাদের জন্য শুধু এতটুকু পারবেন, মানব শব্দের প্রকৃতি বলতে হচ্ছে মনোযোগ স্ন। তাহলে দেখুন, এই মানব থেকে কি করে মনোযোগ স্ন হলো? যাদব, ব আছে, বয়ের কারণে স্ন, মূলধাতু জাদু। জয়ী ন অ আছে, অয়ের কারণে স্ন, মূলধাতু জিন। সই ব অ আছে, অয়ের কারণে স্ন, মূলধাতু শিব। বৈষ্ণব, ব আছে, বয়ের কারণে স্ন, মূলধাতু বিষ্ণু। বৌদ্ধ, অ আছে, অয়ের কারণে স্ন, মূলধাতু বুদ্ধ। শাক্ত, অ আছে, অয়ের কারণে স্ন, মূলধাতু শক্তি। শৈশব, ব আছে, বয়ের কারণে স্ন, মূলধাতু শিশু। শৈশবটা একটু বিচ্ছেদ করি। শৈশব দেখুন, শৈশব মান বসান, সই স উ যুগ অ, উ যুগ অ। তাহলে দেখুন লাস্টে কি আছে? অ আছে, অ এর কারণে কি হবে? স্ন হবে। অ এর কারণে কি হবে? স্ন। মূলধাতু কি? শৈশু। মূলধাতু শৈশু। আচ্ছা, আসলে কি শৈশু কোনো মূলধাতু আছে? না, ওইকার থাকলে রসিকার হয় বৃদ্ধির নিয়মে। শিশু যোগ স্ন, শিশু যোগ স্ন সমান সমান কি হলো? শৈশব। শিশু যোগ স্ন সমান সমান কি হলো? শৈশব। তাহলে ঠিক একই রকম গৌরব কি থেকে কি করে গরু হলো? গৌরব থেকে কি করে গরু হলো? ঔকার থাকলে ঔকার হবে, গুণ আর বৃদ্ধি। যারা বাংলা সাহিত্যের না, তাদের দরকার নেই। আপনার দরকার হচ্ছে কি, লাস্টে অ বা ব থাকলে স্ন হবে, এর আগে মূল ধাতু বসাবেন। শেষ। কৈশোর, র আছে, র এর ভিতরে অ আছে, অ এর কারণে মূল ধাতু স্ন, স্ন হবে, আর মূল ধাতু বসাবেন কিশোর। চিত্র, অ, অ আছে, অ এর কারণে স্ন, মূল ধাতু চিত। দৈব, অ আছে, মূল ধাতু দেব। চৈত্র, চৈত্র সরি চিত্র না, চৈত্র। চিত্রকে করা যাবে না, চৈত্র। চৈত্র হচ্ছে কি? মূল ধাতু হচ্ছে স্ন, চৈত্র অ এর কারণে স্ন, মূল ধাতু হচ্ছে চিত্র। চিত্র একটি নক্ষত্রের নাম। এখন প্রশ্ন হলো, চিত্র আবার কোন নক্ষত্রের নাম? বাংলা 12টা মাসের নাম আসছে, বাংলা 12টি নক্ষত্র থেকে, বৈশাখ, বিশাখা, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠা, আষাঢ়, আষাঢ়া। চিত্র, চিত্র নক্ষত্রের নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে। পৃথিবী, পার্থিব, ব আছে, বয়ের কারণে স্ন, মূল ধাতু পৃথিবী।
দৈব, অ থাকলে স্ন, মূল ধাতু দেব। দুই নম্বরে কেসে দেখুন, যদি কোনো শব্দের শেষে অন্তঃস্থ জ থাকে অথবা জ ফলা থাকে, তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো? স্নয়ে জ ফলা লিখবো। যেমন কি আছে? মনুষ্য, জফলা আছে তাই না? জফলার কারণে কি হবে? স্নয়ে জফলা, মূল ধাতু মনু। জামদগ্ন, জফলা আছে তার কারণে হবে স্নয়ে জফলা, মূল ধাতু জামদগ্নি। তো দিক এতটুকু। সৌন্দর্য, অন্তস্থ জ আছে তাই স্নয়ে জফলা, জ থাকলেও স্নয়ে জফলা, জফলা থাকলেও স্নয়ে জফলা। তাহলে দেখুন মূল ধাতু কি? সুন্দর। আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে মেয়েটি সুন্দর, তাহলে বাক্যটি কি ঠিক না ভুল? সাপোজ এটা মেয়েদেরকে জিজ্ঞাসা করলে মেয়েরা বলে না স্যার মেয়েটি সুন্দরী হয়, কিন্তু না, মেয়েটি সুন্দরী এটা হয় না, এটা ভুল। মেয়ে কখনো সুন্দরী হয় না, মেয়েটি সুন্দর, ছেলেটি সুন্দর, এটাকে বলে অপপ্রয়োগ, ভুল, লিঙ্গজনিত অপপ্রয়োগ। কৌমার্য, জয়ের কারণে স্নয় জফলা, মূল ধাতু কুমার। সৌর্য, জয়ের কারণে স্নয় জফলা, মূল ধাতু সুর। ধৈর্য, জয়ের কারণে স্নয় জফলা, মূল ধাতু ধীর। পার্বত্য, জফলা আছে তাই স্নয় জফলা, মূল ধাতু পর্বত। বৈদ্য, জফলার কারণে স্নয় জফলা, মূল ধাতু বেদ। এই অংশটুকু আপনাকে একটু মনে রাখতে হবে, এই অংশটুকু মনে আপনাকে রাখতেই হবে। এরপরে আসুন, যদি কোনো শব্দের শেষে এয় থাকে তাহলে স্নেহ প্রত্যয় হবে, এয় যদি থাকে তাহলে স্নেহ হবে। আগ্নেয়, কি আছে? এয়, এয় থাকলে কি হবে? স্নেহ, মূল ধাতু অগ্নি। ভাগিনেয়, এয় থাকলে কি হবে? স্নেহ, মূল ধাতু ভগিনী। বৈমাত্রেয়, এয় থাকলে স্নেহ, মূল ধাতু বিমাতা, বিমাতা। এখন আসুন, আপনাকে মনে রাখতে হবে যদি কোনো শব্দের শেষে এয় থাকে তাহলে কি হবে? স্নেহ হবে। আরেকটা মনে হচ্ছে মিসিং করেছি আমরা, সেটা হচ্ছে আমাদের এখানে একটা শব্দ মিসিং আছে, বোর্ড বইয়ে দেখবেন একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইক। যদি কোনো শব্দের শেষে ইক তাহলে হবে স্নিক। ইক যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কি প্রত্যয় হবে? স্নিক প্রত্যয় হবে। কেমন স্নিক হবে? সাহিত্যিক একটা শব্দ লিখলাম, সাহিত্যিক, হ্যাঁ, অথবা আমি লিখলাম হচ্ছে হৈমন্তিক, হৈমন্তিক, অথবা একটা শব্দ লিখলাম হচ্ছে বৈদিক, আরেকটা শব্দ লিখলাম বৈদিক, বৈদিক। এবার লিখলাম হচ্ছে আমি ঐশ্বরিক। লাস্টে কি আছে? সবগুলোর ইক আছে, সামরিক, সাংবাদিক, সামাজিক, যত শব্দ আছে ইকের কারণে কি হবে? স্নিক প্রত্যয় হবে, সবগুলোতে স্নিক। তাহলে সাহিত্যের মূল ধাতু সাহিত্য, হেমন্ত। বৈদিকের মূল ধাতু বেদ, ঐশ্বরিকের মূল ধাতু হচ্ছে ঈশ্বর। এরকম ইক থাকলে কি হবে? স্নিক হবে। এক অ বা ব থাকলে স্ন প্রত্যয়, জ বা জফলা থাকলে স্নয়ে জফলা প্রত্যয়, রসিকার থাকলে স্নয়ে রসিকার প্রত্যয়, ইক থাকলে স্নিক প্রত্যয়, এয় থাকলে স্নেহ প্রত্যয়। এই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে এই 6টা অংশ, এই 5টা অংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা অংশ পড়ার সময় 9, 10 বোর্ড বই অথবা আমাদের বিদ্যাবাড়ির লেকচার শিট হাতে রাখবেন, বিদ্যাবাড়ির লেকচার শিটটা আপনি হাতে রাখবেন। এরপরে আসুন, এরপরে কি আছে? এরপরে আমরা যাবো, এখনো বাকি আছে বাংলাটা পড়ি নেই। বাংলা তদ্ধিত প্রত্যয় কি পড়েছিলাম? পড়ি নেই। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা এখন যাব হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয় কোথায়? প্রথমে যাব বাংলা তদ্ধিত প্রত্যয়। অনেকগুলো বিষয় আছে, যেমন আমি 1-2টা বোঝাচ্ছি। যেমন কোন শব্দের শেষে আ থাকলে কিন্তু আই হবে, যেমন চোরা, লাস্টে কি আছে? আ প্রত্যয় হবে আ, মূল ধাতু চোর। ডিঙ্গা, আ থাকলে আ হবে, মূল ধাতু ডিঙ্গি। কেষ্টা, আ থাকলে আ হবে, মূল ধাতু কেষ্ট, মূল ধাতু কি হবে? কেষ্ট। আ থাকলে আ হবে, মূল ধাতু যা আছে তাই। যদি কোনো শব্দের শেষে আই থাকে, আই থাকলে আই হবে, মূল ধাতু বড়। চড়াই, আই থাকলে আই হবে, মূল ধাতু চড়, চড়া না চর, চড়া দিলেও হবে। কানাই, আই থাকলে আই হবে, মূল ধাতু কানু। নিমাই, আই থাকলে আই হবে, মূল ধাতু নিম, আই থাকলে আই। তাহলে কি হলো? আ, আই, আই, আমু, আমি, মি। এরপরে দেখুন, আম, আমি, আমু, মি। ইত্রামি, আমি আছে লাস্টে, আমি হবে, মূল ধাতু কি? ইতর। পাগলামি, আমি আছে, মূল ধাতু আমি, মূল ধাতু পাগল। বৃত্তি অর্থে ব্যবহৃত হয়। ঠকামো, যে সবসময় ঠকাই, আমু থাকলে আমু হবে, মূল ধাতু ঠক। ঘরামি, আমি থাকলে আমি, মূল ধাতু ঘর। নিন্দা জ্ঞাপন অর্থে জ্যাঠামি, আমি থাকলে আমি, মূল ধাতু জ্যাঠা। ছেলে আমি থাকলে আমি, মূল ধাতু ছেলে। ঠিক একই রকম যে বাংলা তদ্ধিত প্রত্যয় যেটা, এটা দেখলেই
ক্লাস 5-এর একটা ছেলে বুঝতে পারবে যে এটা বাংলা, যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন নাই। আমি থাকলে আমি, আমু থাকলে আমু, মি থাকলে মি, শেষ। আর মূল ধাতু বসিয়ে দেবেন। এরপরে যেমন হচ্ছে আরো অনেকগুলো আছে, আমরা একটু স্কিপ করে গেলাম, বোর্ড বই থেকে দেখে নেবেন। এখন যাব বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয়ের সংখ্যা হচ্ছে 10টি। প্রথম 5টি হচ্ছে ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, হিন্দি ভাষার। পরের 5টি হচ্ছে গড়, দার, বাজ, বন্দি, সই, ফার্সি ভাষার। এই 10টি শব্দ আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন আপনার পরীক্ষায় প্রশ্ন কি আসবে? এক, বাড়িওয়ালা শব্দটি কি সাধিত? প্রত্যয়। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কেন? মূল ধাতু নাম। এখানে প্রত্যয় কোনটা? ওয়ালা। কোন ভাষার, কোন ধরনের প্রত্যয়? কৃত না তদ্ধিত? তদ্ধিত। কোন তদ্ধিত? বিদেশি। বিদেশির মধ্যে যদি বলে কোন ভাষা, তাহলে হচ্ছে কি? হিন্দি ভাষা। হিন্দি, ওয়ালা হিন্দি ভাষা, হিন্দি। এরপরে দেখুন, আনা বা আনি, মুন্সি আনা, দিল্লিওয়ালা, দিল্লির অধিবাসী। হ্যাঁ, এরপর যদি বলি দুধওয়ালা, এটা হচ্ছে বৃত্তি অর্থে ব্যবহৃত। দুধওয়ালা, এটা হচ্ছে বৃত্তি। বাড়িওয়ালা, এটা মালিক অর্থে ব্যবহৃত হয়, মালিক। দিল্লিওয়ালা, দিল্লির অধিবাসী। আনা, বিবি আনা, বিবি যুগ আনা, বিবি আনা। আনা বা আনি, হিন্দু আনি, হিন্দু যুগ আনি, হিন্দু আনি। মুন্সি আনা। পনা মানে মত অর্থে, এটা মাঝে মাঝে আসে, কি অর্থ বোঝায়? মত, হিন্দি শব্দ। ছেলে পনা, ছেলের মতো, ছেলে যুগ পনা, গিন্নি যুগ পনা, গিন্নির মতো, বেহায়া যুগ পনা, বেহায়ার মতো। তাহলে পনা শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, হিন্দি শব্দ। শাহ, শাহ শব্দ আসে, এটা অর্থ মতো। পানসা, পানি যুগ সা, পানসে, পানি যুগ সে, এক যুগ সা, একসে, কাল যুগ সা, কালসা, বা কাল যুগ সে, কালসে। এখন আপনাকে যদি বলে পানসে শব্দের অর্থ কি? পানসে মানে কি? পানির মতো। পানির মতো আবার কি? এখন বাজারে প্রচুর পরিমাণ থাই পেয়ারা পাওয়া যায়, কাজি পেয়ারা পাওয়া যায়, বিভিন্ন ধরনের পেয়ারা পাওয়া যায়। আপনি দেখলেন খুব কিউট দেখে কিছু পেয়ারা কিনলেন, বাসায় এনে দেখলেন একটু মিষ্টি না। পেয়ারা যতটুকু মিষ্টতা থাকা দরকার পেয়ারাতে, ততটুকু নাই। তখন আপনি এটা খাওয়ার পর আপনি কি বলবেন? পেয়ারাটা অনেকটা পানসে, পেয়ারাটা পানসে, মানে পানির মতো। একটা তরমুজ কিনেছেন, ভেবেছেন ভিতরে খুব লাল হবে, কিন্তু একটু লাল না। তাহলে খাওয়ার পর আপনার ফিলিংস কি? তরমুজটা পানসে। এটা একটু মনে রাখবেন যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। এরপরে যাবেন হচ্ছে ফার্সি শব্দ। গর, কারি যুগ গর, কারিগর, বাজি যুগ কর, বাজিকর, সৌদা যুগ গর, সৌদাগর। দার, তাবে যুগ দার, তাবেদার। 20 মিনিট লাগবে। তাবে যুগ দার, তাবেদার, খবর যুগদার, খবরদার, বুটি যুগদার, বুটিদার। দেনা যুগদার, দেনাদার, চৌকি যুগদার, চৌকিদার, পাহারা যুগদার, পাহারাদার। যেহেতু দার আছে, এটা ফার্সি, মনে রাখবেন। গর আছে ফার্সি, কারিগর, কাজে দক্ষ। বাজ অর্থ দক্ষ, বাজ দক্ষ অর্থে ব্যবহৃত হয়। কলম বাজ, কলমে দক্ষ। ধোকাবাজ, ধোকায় দক্ষ। গলাবাজ, যে গলায় দক্ষ, গলাবাজি, ইচ্ছা মতো গলাবাজি করে, বহুত কথা বলে, অনেক বেশি বেশি কথা বলে। ধোকাবাজ তো বোঝেন, একটা ধোকা দিলে কি ধোকাবাজ হয়, নাকি অনেকগুলো ধোকা দিতে হয়? একটা ধোকা দিলে কখনোই ধোকাবাজ হয় না। তাহলে অনেকগুলো ধোকা দিলে তাকে, সেটাকে বলে ধোকাবাজ, মানে ধোকাতে দক্ষ। তাহলে কি হলো? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। এগুলো হচ্ছে ফার্সি প্রত্যয়। বন্দি, জবানবন্দি। দেখবেন আসামিকে কারাগারে নিয়ে জবানবন্দি দেয়, জবান যুগ বন্দি। শাড়ি বন্দি, আমরা নামাজের মধ্যে কাতারে বন্দি হই, কাতার বন্দি বাংলা বলি শাড়ি বন্দি। নজরবন্দি করে রাখে, নজরবন্দি, আপনি কোথায় কোথায় যাচ্ছেন খালি খোঁজখবর রাখে, গোয়েন্দারা নজরবন্দি করে রাখে, এই এর একটু নজরবন্দি রাখো। হ্যাঁ, কিছুদিন আগে বিপি নূর, এরা সরকার নজরবন্দি করে রাখছে, কোথায় কি বলে, কেমনে কি করে, সে পিছন দিয়ে সে যেদিকে যায় সেদিকেই পিছনে গোয়েন্দারা লেগে আছে, এটাকে বলে নজরবন্দি। একটা বাচ্চা সারাক্ষণ কি করে, মা বাবা তাকে নজরবন্দিতে রাখে, কারণ সে পড়ে গেলে ব্যথা পাবে, যে কোনো সময় সে অঘটন ঘটাতে পারে। একটা দৌড় দিল বাচ্চাটা, এখন সামনে কি আছে তার তো খেয়াল নাই, মা বাবা কিন্তু ঠিকই নজরে রাখে। দেখবেন একটা বাচ্চা দৌড় দেওয়ার সাথে সাথে মায়ের কলিজাটা উড়ে যায়, আহারে আমার বাচ্চাটা জানি কি হয়, কোথাও আটকে গেলেই তো তার দাঁত ভেঙে যাবে, মাথা ফেটে যাবে, হাতে ব্যথা পাবে। তার মানে এটাকে বলে নজরবন্দি। কোমর বন্ধ, যেই কাপড় দ্বারা কোমরকে বন্ধ করা হয়, বেল্ট বা এই টাইপের ফিতা। আমরা যারা সেলোয়ার পরি, পায়জামা পরি, কোমরে কি করি, রাবার অথবা ফিতা দ্বারা কোমরে আমরা কোমরকে বন্দি করি। যারা প্যান্ট পরি, আর প্যান্টের মধ্যে বেল্ট পরি, বেল্ট দ্বারা কোমরকে বন্দি করি, তাহলে এটাকে বলি বন্ধ।
সই শব্দের অর্থ হচ্ছে মতো, জুতসই জুতার মতো, মানানসই মানার মতো, চলনসই চলার মতো, টেকসই টাকার মতো। সই শব্দের অর্থ মতো, কিন্তু দুইটা সই সই না। একটা হচ্ছে নাম সই, এই সই কিন্তু প্রত্যয় না। একটা হচ্ছে টিপসই, টিপসই। নাম সই মানে স্বাক্ষর, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এই টাইপের আপনি যত স্বাক্ষর দিতে পারেন, স্বাক্ষর তো স্বাক্ষরই। আপনি শুরু করলেন, এটা একটা, এই টাইপের কি স্বাক্ষর দিতে হয়। আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যখন চাকরি পরীক্ষায় আবেদন করেন, এখানে লেখা থাকে লাস্টে সিগনেচার। সিগনেচারে কি আপনি স্বাক্ষর দেন নাকি নাম লিখে দেন? সচরাচর আমরা যেটা করি, আমরা নিজেরাও চাকরি পরীক্ষায় জয়েন করার আগে, চাকরিতে জয়েন করার আগে প্রাথমিক কিছু আবেদনের মধ্যে সরাসরি নাম লিখতাম। ওখানে কিন্তু বলে নাই নাম লিখেন, লেখা আছে সিগনেচার। সিগনেচার মানে স্বাক্ষর। আর এটা হচ্ছে টিপসই, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট যেটা, এটাকে বলে টিপসই। আগেকার মানুষ স্বাক্ষর দিতে পারতো না, ওনারা কি করে টিপসই দেয়। আগেকার মানুষ স্বাক্ষর দিতে পারতো না, স্বাক্ষর দিতে পারতো না, তারা দিত টিপ, এটাকে বলে টিপসই। এই দুটা সই কিন্তু প্রত্যয় না, মনে রাখবেন, এগুলো প্রত্যয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা পড়েছিলাম প্রকৃতি ও প্রত্যয়। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা মনোযোগের সাথে রেকর্ড ক্লাস দেখবেন, ওনাদের প্রকৃতি প্রত্যয় খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এর চেয়ে সহজ থেকে সহজতর উপায়ে আর কোনো মতেই প্রকৃতি প্রত্যয় পড়ানো সম্ভব না। এখানে আমার ব্যক্তিগত কোনো কেরিশমা নেই, এখানে সম্পূর্ণ কেরিশমা হচ্ছে 9 10 বোর্ড বই, এবং এটাকে ভাষাটাকে চেঞ্জ করে দেওয়াটা। তাহলে আমরা এখন যাব বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব, দেখব যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিভাবে প্রশ্ন এসে থাকে। দেখুন, নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ভাই বোন, রাজপথ, বকলম, ঐকিক। আপনার সময় 1 মিনিট। বের করুন, যদি একটা প্রত্যয় সাধিত হয় তাহলে বাকিগুলো কি সাধিত আমাকে সেটা বলতে হবে। আপনি শুধু উত্তর দিবেন 3, আমি মানি না, কারণ এতক্ষণ আপনাকে অনেক কষ্ট করে পড়িয়েছি এবং এর আগে আমরা অনেকগুলো বাংলা ক্লাসও করিয়েছি। তাহলে এখানে কি হবে এটা আমাকে একটু বলতে হবে আপনাকে। দেখুন, খুঁজুন, 1 মিনিট সময় দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি মনে হলো আপনার যে ভাই বোন যে শব্দটা বললাম, ভাই ও বোন, ভাই বোন সমাস সাধিত। রাজপথ, পথের রাজা, এটাও সমাস সাধিত। ষষ্ঠী তৎপুরুষ, এটা দ্বন্দ্ব সমাস। বকলম, এই বটা মানে ভার্সেস, সহিত, উপসর্গ সাধিত, উপসর্গ, ফার্সি উপসর্গ। ঐকিক, একযুগ স্নিক সমান সমান ঐকিক, একযুগ স্নিক, এটা হচ্ছে প্রত্যয় সাধিত। তাহলে এখানে প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ঐকিক। মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? একটু আগে আমরা পড়েছিলাম মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি। তা বা ধা থাকলে কি হবে? ত্রিচ হবে। দেখেন তো ত্রিচ আছে কোনটাতে? তা বা ধা থাকলে ত্রিচ প্রত্যয় হবে। তাহলে ত্রিচ প্রত্যয়টা আছে কোথায়? মহাযুগ ত্রিচ, এক। এরপরে আসুন, এরপরে হচ্ছে কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ নয় কোনটি? দেখার চেষ্টা করুন তো, কৃত প্রত্যয় যুগে শব্দ গঠিত হয়নি কোনটি। তার মানে এখানে আপনাকে একটা বিষয় খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে যেটা তদ্ধিত নামপদ, ক্রিয়াপদ না। তাহলে হচ্ছে কেষ্ট, কেষ্ট, কৃষ্ণ থেকে আসছে কেষ্ট, এটা হচ্ছে একটা নামপদ, এটা তদ্ধিত প্রত্যয়। নাচন, স্থান, শুনানি, এগুলো সবগুলো কাজ। পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় কি? পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? পঠ যোগ পঠ, পাঠের মূলধাতু হচ্ছে পঠ, আছে 1 এবং 2, বাকি দুইটা এমনি বাদ। অনক শব্দের কোনো অর্থ নাই, আমরা বলছিলাম কি অক থাকলে কি হবে? নক হবে, নক, অক থাকলে নক হবে। তাহলে পাঠকের প্রকৃতি প্রত্যয় কি হবে? পঠ যোগ নক, পাঠক। নয়নের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? এটা আপনারা বোঝার চেষ্টা করুন। অন, নয়ন, অন, নয়ন, অন, নয়ন, অন। 13তম বেসরকারি প্রবাসক নিবন্ধনে এসেছে, 13তম নিবন্ধনে এসেছিল নে যোগ অন নাকি অনট, কোনটা হবে? নয়ন। নে যোগ অনট নাকি নে যোগ অনট? এখানে একটু মনে রাখতে হবে, নে যোগ অনট যদি থাকে তাহলে এটা হবে না, উত্তর হবে নে যোগ অনট। নে যোগ অন হয় প্রকৃতি প্রত্যয়, যদি এটা না থাকতো তখন এটা উত্তর হবে, তাহলে উত্তর হবে এটা, আর এটা না থাকলে তখন এটাই হবে। যেমন আপনি আমার কাছে 10 টাকা পান, আমাকে খুঁজে পাচ্ছেন না, আমার বাবাকে বললেন যে আঙ্কেল আপনার ছেলের কাছে আমি 10 টাকা পাই দেন, আমার বাবা দিয়ে দিল, আপনার ঋণ পরিশোধ হয়ে গেল।
তবে আমি থাকলে তো আপনি আমার বাবার কাছে যাবেন না। শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশগুলো যুক্ত হয় তাকে আমরা কি বলি? অর্থাৎ প্রথমে যুক্ত হয় প্রকৃতি, পরের অংশকে আমরা বলি প্রত্যয়। পরের অংশকে আমরা কি বলি? প্রত্যয়। নাম শব্দ অথবা ক্রিয়া দুইটার মূল ধাতুর পরে যা যুক্ত হয় তার নাম হচ্ছে কি? প্রত্যয়। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? খেয়াল করে দেখুন তো, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এর উদাহরণ। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত মানে তৎসম, তদ্ধিত মানে নাম পদের সাথে যুক্ত হবে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ মানব। অ বা ব থাকলে স্ন হয়, তাহলে মানবের প্রকৃতি প্রত্যয় কি দেখুন, অ বা ব থাকলে কি হবে? স্ন। আর মানবের মূল ধাতু হলো কি? মনো। মানবের মূল ধাতু কি হবে? মনো। মনোযোগ স্ন সমান সমান মানব। মনোযোগ স্ন। অনীয়, শ্রীযোগ অনীয়, পা যোগ অনীয় পানীয়, ঝি যোগ অল, এ বাকি সবগুলি হচ্ছে কি? কৃত, আর একটাই হচ্ছে তদ্ধিত। এরপরে আসুন, এরপরে কি আছে? মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কি? ইক যদি কোনো শব্দে শেষে থাকে তাহলে তার পরিবর্তে হবে স্নিক। দেখুন তো, স্নিক আছে কোনটাই? 1 এবং 4 আছে, তাহলে এই দুইটার মধ্যে থেকে হবে। আর বেসিক কি? মধ্যম যোগ স্নিক সমান সমান কি হবে? মাধ্যমিক। মধ্যম যোগ স্নিক সমান সমান কি হবে? মাধ্যমিক। নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়েছে? দীর্ঘ ইকার আছে কয়টাতে? কোন শব্দের মধ্যে বৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে দীর্ঘ ইকার আছে কয়টা শব্দের মধ্যে, এটা প্রথমে বলবেন। এই কয়টা শব্দের মধ্যে দীর্ঘ ইকার আছে? একটা। তাহলে কতটা সহজ প্রশ্ন। এরপর আসুন, বন্ধুতা। তা বা ত থাকলে কোনো পরিবর্তন হয় না। তা বা ত থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখুন তো, যা আছে তো তা একার তা আছে, তাহলে তা কয়টা আছে? তা তো একটাতেই আছে। যদি আপনি বুঝেন তাহলে দেখেন প্রশ্নটা কতটা সহজ। আর তিনটা আপনার প্রথম ধাপেই, আর কিছু ভাবা দরকার নেই। তা থাকলে তা হয়, শেষ। ত হবে না, স্ন হবে না, তয় জফলা হবে না। তাহলে মূল ধাতু কি? বন্ধু। মূল ধাতু বন্ধু আছে কয়টা? একটাতে দুইটাতে আছে। আরে প্রথম দুইটা তো বন্ধ, এটা বাদ। বন্ধু যুক্ত বন্ধুতা। সহজ, একবারে সহজ প্রশ্নগুলো যেগুলো আসে। কোনটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? কৃৎপ্রত্যয় মানে কি? কাজ করা বোঝাবে। কোনটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? কাজ করা বোঝাবে। একটু ভাবেন, কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝায়? ঢাকায় একটা শাড়ির নাম। তাহলে দেখুন, মিশুক একটা কাজ। মিশুক, অন্যের সাথে যে ভালো করে মিশতে পারে তাকে আমরা কি বলি? মিশুক। এটা একটা কাজ, তাই এটা কৃৎপ্রত্যয় সাধিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন থেকে কঠিনতর থেকে কঠিনতম অধ্যায় প্রকৃতি ও প্রত্যয়। আশা করি আজকের ক্লাসের পর আপনাদের কাছে এটা সহজ থেকে সহজতর অথবা সহজতম হবে। তবে আপনার প্রচেষ্টার উপর নির্ভর করবে প্রকৃতি প্রত্যয় কি সহজ হবে নাকি কঠিন হবে। এই বিষয়টা শুধুমাত্র আপনার প্রচেষ্টার উপরই নির্ভর করবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01896060800 থেকে শুরু করে 815 পর্যন্ত। স্ক্রিনে দেওয়া যে কোনো হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, fb.com বিদ্যাবাড়ি, youtube.com বিদ্যাবাড়ি। আমাদের ইউটিউবে প্রচুর ক্লাস আছে। আমাদের সকল শিক্ষক, ওনাদের প্রত্যেকের বিভিন্ন বিষয়ের ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, আপনি চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।